অরিত্রর কাছে আমি প্রথমে যাচ্ছি, একদম কম বয়সী আমাদের মধ্যে থেকে। অরিত্র, আমার যেটা খারাপ লাগছে, দেখো আমি খুব ওয়েল কানেক্টেড এই 7 সিস্টার্স যে স্টেটগুলো সেখানে প্রফেশনালি। আমি আসামের সরকারের সাথেও মানে খুব ওতপ্রোতভাবে তাদেরকে ফলো করি, আপডেট নিই। ওড়িশাতেও আমি নিজে বহুবার যাই, পুরীতেও বিভিন্ন সময় যাই। অরিত্র, একটা জিনিস বিশ্বাস করে যে মানে যে জায়গাটা তৈরি হচ্ছে না, আমার না মাঝে মধ্যে সত্যিই খুব মানে ডিপ রুটের একটা ভয় কাজ করছে, যে যেভাবে গুয়াহাটি বা ভুবনেশ্বর, ইনফ্যাক্ট যেভাবে আগরতলা এগোচ্ছে, একটা সময় হয়তো আসবে খুব তাড়াতাড়ি 4-5 বছরের মধ্যে। শতরূপাদি ঘন ঘন ওড়িশায় যান প্রফেশনালি, হয়তো কলকাতাকে বাইপাস করে। একটা সময় আমরা গর্ব করে বলতাম, হ্যাঁ যে কোম্পানি আসুক, কলকাতাকে বাইপাস করে ইস্টার্ন ইন্ডিয়ায় কিছু করা যাবে না। এখন তো দেখে মনে হচ্ছে গুয়াহাটিকে ওরা স্টপেজ দেবে, ওরা ভুবনেশ্বরকে দেবে, কলকাতাকে বাইপাস করে, বাংলাকে বাইপাস করে ডেভেলপমেন্ট হবে। দেখুন, একটু কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাড করে দিলেই বুঝতে পারবেন যে কি বৈপরীত্যটা এই মুহূর্তে বাংলায় রয়েছে। 2025 যখন শেষ হচ্ছিল তখন দুটো ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, আমি একটু কম্পেয়ার করছি পাশাপাশি। একদিকে গুজরাটের যে গিফট সিটি রয়েছে, সেই গিফট সিটিতে গুজরাটের মুখ্যমন্ত্রী ইন্ডিয়ান এআই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের একটা হাব তৈরি করেছেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে, সেটা তিনি ঘোষণা করেছেন 2025 যখন শেষ হচ্ছে। সেই একই সময় পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে এআই একটা নাকি ডেঞ্জারাস জিনিস, এই এআই হচ্ছে আসলে একটা সাইবার ক্রাইম, এবং এআই দিয়ে নাকি ইলেকশন কমিশন এই সমস্ত ভোটার লিস্টের সমস্ত ম্যানিপুলেট করছে। অতএব দেখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন সারা পৃথিবীতে একটা খুব মারাত্মক ইন্টারেস্টিং জায়গা, রিসার্চের জায়গা হয়ে দাঁড়িয়েছে, বিভিন্ন মানুষ গবেষণার জন্য গুজরাটে যখন হাব তৈরি হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে এআইকে ক্রিমিনাল বলে দেওয়া হচ্ছে। ফলে এখানে একটা মানসিকতার পার্থক্য দেখা দিচ্ছে। 2025-26-এর উপলক্ষে টার্গেট রেখে রাজস্থান সরকার এআই পলিসি তৈরি করে ফেলেছে, তারা ক্যাবিনেটে সেটা পাশ করিয়ে ফেলেছে, আপনারা রাজস্থান সরকারের ওয়েবসাইটে সেটা পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গে এসব কিছু নেই। এবারে আসছি যে আপনি যে নতুন প্রজন্ম নিয়ে কথা বলছেন, বিগত 14 বছরে প্রায় 300% ধারের বোঝা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই মুহূর্তে আজকে যদি একজন সন্তান বাংলার মাটিতে জন্ম নেয়, তাহলে আনুমানিক 76,766 কোটি টাকার 766 টাকার ধার তাকে বহন করতে হয়। কেন এই কথাটা বলছি? তার কারণ ধার যেটা হয়েছিল সিপিএমের আমলে, সিপিএম তো বুঝিয়ে গেছে যে বড়লোক মাত্রই খারাপ এবং বাঙালির অ্যাম্বিশনটাকে বামপন্থীরা নষ্ট করে দিয়ে গেছে। এই ব্যাপারে যে অস্বীকার করবে সে ভুল করবে। দ্বিতীয় কথা, পরবর্তী ক্ষেত্রে এসে এই বন ধর্মঘটের রাজনীতিকে একটা তোলাবাজির রাজনীতিতে পরিণত করে এখন ধারের সংখ্যাটা এত যে একজন সন্তানকে আনুমানিক 76,000 টাকার বোঝা বহন করতে হয়। পশ্চিমবঙ্গ সরকার যদি 100 টাকা রোজগার করে, তাহলে তার 38 টাকা চলে যায় হচ্ছে আমাদের ওই ধার মেটাতে গিয়ে। এবার আসছে আপনার এডুকেশন সিস্টেমে। এডুকেশন সিস্টেমে আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন যে পশ্চিমবঙ্গ সরকারের মোট বাজেটের মাত্র 14% এডুকেশনে খরচ করা হয়, যা কিনা বিহারের থেকে কম। এতদিন পর্যন্ত আমাদের একটা ছোটোবেলা থেকে শেখানো হয়েছিল যে বিহার হচ্ছে একটু পিছিয়ে পড়া রাজ্য। আমাদের বলা হতো বিহার থেকে পাস করেছে, তার মানে ও কিছু জানে না, এরকমভাবে একটা আবহ তৈরি করা হয়েছিল। কিন্তু আজকে দেখুন, বিহারের থেকে এডুকেশন লেভেলে আমাদের বিনিয়োগের পরিমাণ কমে যাচ্ছে। আপনি যদি আসেন রুরাল ডেভেলপমেন্টে, তাহলে 4.2% বাজেট, যেটা জাতীয় অ্যাভারেজের থেকে কম। এরকম স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করলে দেখুন অনেক কিছুই বেরিয়ে আসে। আরেকটা জিনিস যেটা বারবার তুমিও আমার শোতে বলেছো, এটা কি ঠিক? এখনো কি এই পরিসংখ্যানটা আছে যে আমাদের এখানে সবচেয়ে সস্তার কাজগুলো বিদেশিরা আমাদের দিচ্ছে, আর ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দ্রাবাদে সবচেয়ে প্রাইজি কাজগুলো পাচ্ছে তারা? দেখুন, এই ব্যাপারে একদমই ঠিক। এই ব্যাপারে সুদীপ্তদা আরও বেটার বলতে পারবেন। তার কারণ হচ্ছে আমার যেটা ব্যক্তিগত অবজারভেশন, সারা পৃথিবীতে যে জায়গায় অন্তত আমি মাল্টিমিডিয়া সেক্টর নিয়ে কাজ করেছি দেখেছি, যখন একটা বড় প্রজেক্ট তৈরি হয়, একটু বড় কস্টলি প্রজেক্ট, কখনোই সেইটা কলকাতাকে দেওয়াটা সমীহ মনে করে না। সবসময় মনে ওটা বম্বেতে দিয়ে দিন, ওটা হায়দ্রাবাদে দিয়ে দিন। যখনই সস্তায় করার কথা মনে হচ্ছে, তখনই বলছে চলো এটাকে কলকাতাতে দাও। এই যে কলকাতার একটা অদ্ভুত আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, কলকাতা খুব সস্তা শহর, এখানে 100 টাকা নিয়ে বেরোলে সারাদিনে একেবারে খেয়ে পড়ে বেঁচে থাকা যাবে। রোমান্টিসাইজও করি। এই রাজনীতিটা ডেঞ্জারাস। আপনি 100 টাকা নিয়ে সারাদিনে খেয়ে পড়ে থাকতে পারছেন, মানে আসলে কলকাতা শহর অর্থনৈতিকভাবে ধুঁকছে বলেই থাকতে পারছেন। এই ধারণাকে ভাঙতে হবে। এবং কলকাতা শহরে আপনি একটা আইটি কর্মীর বেতন, একই বিটেক করেছে ধরুন আজকে একটা কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে, সেই মানুষটা যখন ব্যাঙ্গালোরে চাকরি করছে একই স্কিল সেট নিয়ে বেশি মাইনা পাচ্ছে, কলকাতায় কম পাচ্ছে। অথচ তাহলে এই এক্সোডাসটা হচ্ছে কেন? মানুষ তো চাইবে যে আমি
আমি কলকাতায় থেকে কাজ করি, কিন্তু কলকাতায় মায়না পাওয়া যাচ্ছে না। এবং যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে ম্যাসিভ স্কিল ডেফিসিট রয়েছে। অর্থাৎ আমাদের এডুকেশন সিস্টেম তার সিলেবাস পরিবর্তন করে না, অধিকাংশ জায়গায় হায়ার স্যার নিশ্চয়ই এই ব্যাপারে আমার সাথে সহমত পোষণ করবেন। এই বছর যেটা ডেঞ্জারাস জিনিস দেখা যাচ্ছে যে বিভিন্ন কলেজে 50%-এর বেশি সিট ফাঁকা যাচ্ছে। তার মানে কতখানি ডেঞ্জারাস, যে তার ছাত্রগুলো কোথায় যাচ্ছে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর? তারা কি ভ্যানিশ হয়ে যাচ্ছে নাকি বাংলা থেকে? হয় তারা বাইরের রাজ্যে পড়তে চলে যাচ্ছে, অথবা তাদের উচ্চ শিক্ষা লাভ করবার যে অ্যাম্বিশন সেটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমি বাঙালির কাছে অনুরোধ করব যে বাংলা এবং বাঙালির কাছে একমাত্র বেঁচে থাকার রসদ এখন একটাই, সেটা হলো ইতিহাস। কখন আমরা একবার রবীন্দ্রনাথকে ডাকবো, কখন একবার সত্যজিৎ রায়কে ডাকবো? এই 100 বছরের ইতিহাস শুধু ঘাটলে হবে না, আমাদের সামনে এগোতে হবে। ইতিহাসকে দিয়ে অর্থনীতি চলবে না, তাই সেই জন্য আপনারা বিকল্প ভাবুন। সত্যজিৎ রায় বা রবীন্দ্রনাথের কথা তুমি বললে, মানে প্রণম্য ব্যক্তি তারা, আমাদের বাংলার মনীষী তারা, কিন্তু তারপরে আমি এটা নিয়েও একটা লম্বা ডিসকাশন করতে চাই, আজকে হয়তো সময় পাবো না। রবীন্দ্রনাথ পরবর্তী এই পাবলিকেশন মার্কেটে আমরা কেন বাংলার পাবলিকেশনগুলো আমরা কোটি টাকার এই যে বেঞ্চমার্ক সেটা ছুঁতে পারছি না? আজও আমি নাম করেই বলছি, দেব হোক, জিৎ হোক, প্রসেনজিৎ হোক, তাদের যে ফিল্ম, সেই ফিল্মের ম্যাক্সিমাম আমরা বক্স অফিস বলি 10 কোটি, 20 কোটি, 30 কোটি, আর 30-35 কোটি টাকা জাস্ট ভ্যানিটি ভ্যানের ভাড়া হয় দক্ষিণী অভিনেতাদের। 1,500-2,000 কোটি টাকার ব্যবসা করে এই ধুরন্ধররা। কেন? মানে আমাদের মেরিট তো কম নেই সুদীপ্তদা। আমি সুদীপ্তদার কাছে যাব, কিন্তু সুদীপ্তদা দেখুন, আমাদের মানে আমি জানি না এটা রাজনীতির জন্য আমাদের বোধহয় সব শেষ হবে। আমাদের এই মুহূর্তে আমরা লাকি যে আমাদের জেনারেশনের এই মুহূর্তে সবচেয়ে বড় গ্লোবাল পোস্টার বয় বোধহয় এই মুহূর্তে আমাদের দেশ থেকে বিলং করে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর নিচে যে সরকারে আসলে আমাদের রাজ্যকে বিশেষ গুরুত্ব দেবেন, আমাদের রাজ্যকে ধরে ধরে যেই মুখ্যমন্ত্রী হন, যেই ক্যাবিনেটে থাকুন না কেন, একদম নরেন্দ্র মোদীর আমাদের কাছে রেকর্ডেড আছে। আমি প্রশ্ন করেছিলাম এটা, যে আপনি এটা গ্যারান্টি দিচ্ছেন তো যে যদি আপনি তো হেড স্যার হিসাবে এত জায়গায় ইন্ডাস্ট্রি ডেভেলপ করিয়েছেন, বাংলায় যদি ক্ষমতায় আসেন আপনি কি এই জিনিসটা একটু এক্সট্রা, এই বাচ্চাটাকে, আমাদের একটু পিছিয়ে পড়া বাচ্চাটাকে একটু আপনারা এক্সট্রা কেয়ার দেবেন স্যার হিসেবে, স্কুল হিসেবে? তিনি বলেছিলেন আমরা দিতে চাই, আগেও দিয়েছি, নেয় না। কে বলছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন। কি নিয়ে? ইন্ডাস্ট্রি নিয়ে। যিনি এক রাতের মধ্যে সিঙ্গুর থেকে সানন্দে ইন্ডাস্ট্রিটা নিয়ে গেছিলেন, টাটার ন্যানো ফ্যাক্টরিটা, 1 টাকা দিয়ে। রতন টাটাকে বলেছিলেন আপনি রিল্যাক্স করুন, আপনি ডিপ্রেসড হবেন না, আমি আপনাকে সমস্ত কিছু দেবো, এবং সানন্দ ইজ আ হিস্ট্রি। বাকি তো আমি ছেড়েই দিলাম কিছু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।